প্রতিবন্ধী সন্তান জন্ম দিয়েছিলাম বলে শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিল। সন্তান প্রতিবন্ধী হয়েছে সেই জন্য সমস্ত দোষ আমার ঘাড়ে এসেছে। ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতেও আর ঠাঁই হয়নি আমার। মাত্র 23 বছর বয়সে 4 বছরের একটা সন্তানের পুরো দায়িত্ব আমার উপরে। শুনেছি বিপদে নাকি নিজের বাবা মা সবসময় পাশে থাকে, তারা কখনো ছেড়ে যায় না। কিন্তু এই কথাটাও ভুল প্রমাণিত হয়েছে আমার জীবনে। আমাকে আমার বাবা মাও কোনো ঠাঁই দেয়নি। একটা বাচ্চার সমস্ত দায় দায়িত্ব আমাকে পালন করতে হতো। আমি আমার বাবা মাকে দেখে শিখেছি তারা কোনোভাবেই সন্তানের বিপদে পাশে থাকেনি, অথচ আমি আমার সন্তানটির জন্য কী না করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে দেখে পছন্দ করেছিল, আমিও তাকে দেখে পছন্দ করেছিলাম। এরপরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়, সেখান থেকেই প্রেম। আর আমাদের রিলেশন ছিল 3 বছর। তো আমাদের সম্পর্কটা খুব ভালোই ছিল। আমি যখন এইচএসসি পাশ করি তার মধ্যে আমার ফ্যামিলিতে বিভিন্ন সম্বন্ধ আসতেছিল। আমি বিষয়টা আমার বয়ফ্রেন্ডকে জানালাম। তারপরে সে তার কথা আমার বাসায় বলতে বলল। আমি যখন তার কথা আমার বাসায় বললাম, কোনোভাবেই আমার পরিবার আমার বয়ফ্রেন্ডকে মেনে নিবে না। তার পরিবার আমাকে মেনে নিলেও আমার পরিবার আমার বয়ফ্রেন্ডকে মেনে নিবে না। আমি অনেক করে তাদেরকে বোঝানোর ট্রাই করলাম, বাট আমার বাবা অন্য জায়গায় একটা ভালো ছেলে দেখে আমার জন্য বিয়ে ঠিক করলো। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম এভাবে বসে থাকলে চলবে না। আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমার বাসা থেকে পালিয়ে গেলাম। এরপরে পালিয়ে গিয়ে আমরা বিয়ে করেছিলাম। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল। মেনে নেয়নি শুধু আমার পরিবার, আমার বাবা মা আমাকে ঠিক করে মেনেই নিচ্ছিল না, কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতেছিল না। এভাবেই যাচ্ছিল, বাট আমার তাদের জন্য খুব মন খারাপ হতো। আমার খুব ইচ্ছা করতো বাবার বাড়িতে যেতে। এরপরে আমি আর আমার হাজবেন্ড মিলে পরিকল্পনা করলাম যে আমরা যদি একটা বেবি নেই তাহলে দেখা যাবে আমার বাবার বাড়ির সবাই মেনে নিলেও মেনে নিতে পারে, আর নয়তো বেবিকে নিয়েই আমরা সবসময় সময় কাটিয়ে দিব। হয়তো মা বাবার কথা একটু কম মনে পড়বে। যেই ভাবনা সেই কাজ, আমরা বেবি নিলাম। আমাদের একটা মেয়ে হলো। আমার বেবিটা দেখতে আর 5টা বেবিদের মতোই হয়েছিল। ওকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ও প্রতিবন্ধী। এরপরে 6 মাস পর আমি লক্ষ্য করলাম ও একটু কম কান্না করে। আমার আশেপাশে যে বাচ্চারা থাকতো আমার শ্বশুরবাড়ির এলাকায়, সব বাচ্চাদেরকে দেখতাম অনেক বেশি অ্যাক্টিভ, বাট আমার বাচ্চাটা অনেক বেশি চুপচাপ থাকতো। এরও 1.5 বছর পর আমি লক্ষ্য করলাম আমার বাচ্চাটা ঠিকমতো বড় হইতেছে না, বেড়ে উঠতেছে না। তখন আমার এলাকার আশেপাশের বাচ্চাদের মায়েরা বলতো তোমার বেবিটা তো প্রতিবন্ধী হয়েছে। তো এরপরে আমার আস্তে আস্তে মনে হলো যে এখন আমার বেবিটাকে ডাক্তার দেখানো উচিত, কারণ ওর সাথে যে বাচ্চাগুলা ওরা হাঁটতেছে, বাট আমার বেবিটা এখনও সেই আগের মতোই রয়ে গেছে। এরপরে আমি ডাক্তারের কাছে গেলাম আমার বেবিকে নিয়ে। ডাক্তার তখন আমাদেরকে জানালেন যে আমার বেবিটা কানে শুনতে পায় না, সেই জন্য সে কথাও বলতে পারে না। এই কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে আমার বেবিটা প্রতিবন্ধী। আমি সাথে সাথে আমার মাকে জানিয়েছিলাম, কিন্তু আমার মা আমার বেবিকে দেখতে আসেনি, প্লাস আমার সাথেও ছিল না। এইদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন প্লাস আমার হাজব্যান্ড যখন জানতে পারে যে আমার বাচ্চাটা শারীরিক প্রতিবন্ধী, সাথে সাথে আমার হাজব্যান্ড অস্বীকার করে ফেললো এই বাচ্চা তার না, এই বাচ্চা আমি অন্য কোথাও থেকে নিয়ে আসছি, মানে এই বাচ্চাটার বাবা সে না। তো এরপরে আমাকে অনেক বেশি অত্যাচার করতো, অনেক কথা শোনাতো। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি এখানে থাকবো না, আমি আমার বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি আমার বাচ্চাকে নিয়েই আছি। একটা বাচ্চাকে তার বাবা ছাড়া মানুষ করা যে কতটা কঠিন, কতটা লড়াই করতে হয় সেটা আমি বুঝতেছি। এই গল্পের চরিত্রে থাকা আপুটি কিন্তু একজন রিয়েল যোদ্ধা। সে তার মেয়েটাকে নিয়ে এখনও লড়াই করে যাইতেছে। আমরা সবাই আপুর জন্য দোয়া করব, আপু যেন ভালো থাকে তার বেবিকে নিয়ে। সো ভিউয়ার্স, আজকের গল্পটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।